হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ খুব আনন্দে আছো। তো আগের দিন ক্লাস 9-এর হিমালয় দর্শন থেকে আমি একটা পার্ট কোশ্চেন আনসার করিয়েছিলাম, ফার্স্ট পার্টটা। আজকে সেকেন্ড অ্যান্ড লাস্ট পার্ট, ওটা দেওয়া আছে part 2, এটা part 3। কারণ ফার্স্ট পার্ট বলতে আমি বুঝিয়েছি যেদিন আমি সম্পূর্ণ আলোচনা করেছিলাম। তো আগের দুটো পার্ট দেখে এসো, তারপরে আজকেরটা দেখো, ঠিক আছে? তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে। তো চলো আজকের প্রথম প্রশ্ন শুরু করো। এ দেশে স্ত্রীলোকেরা যোগ দেখিলে ভয় পায় না, কারা? কেন যোগকে ভয় পায় না? তাদের পোশাক ও জীবিকার পরিচয় দাও। লেখো। বেগম রোকেয়া রচিত হিমালয় দর্শন প্রবন্ধের উদ্ধৃত অংশে ভুটিয়ানিদের কথা বলা হয়েছে, যারা যোগকে ভয় পায় না। প্যারাচিচ। ভুটিয়ানিরা কষ্ট সহিষ্ণু এবং কর্মপ্রিয়। নানা প্রাকৃতিক প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে তারা বেঁচে থাকে। তাদের মতে যোগ তেমন কোনো ক্ষতি করতে পারে না, কেবলমাত্র রক্তপান করেই চলে যায়। এই কারণে উক্ত স্থানের মহিলারা যোগ দেখলে ভয় পায় না। প্যারাচিচ। লেখিকার উক্তি থেকে জানা যায় যে ভুটিয়ানিরা 7 গজ লম্বা কাপড় ঘাগড়ার মতো করে পরে। তাদের কোমরে একখণ্ড কাপড় জড়ানো থাকে, গায়ে থাকে জ্যাকেট, আর মাথায় আবৃত থাকে বিলাতি শাল। প্যারাচিচ। ভুটিয়ানিদের জীবিকা অত্যন্ত কষ্টসাধ্য। তারা অত্যন্ত কর্মঠ ও শ্রমশীলা। যে পথ দেখলে আমাদের অর্থাৎ সমতলবাসীদের সমস্ত সাহস মুহূর্তে হারিয়ে যায়, সেই পার্বত্য বিপদসংকুল পথে ভুটিয়ানিরা অবলীলায় পিঠে বোঝা নিয়ে ওঠানামা করে। উদাহরণের জন্য এরা পুরুষদের ওপর নির্ভরশীল নয়, এরা সমভাবে উপার্জন করে। পথ তৈরির কাজে অধিকাংশ মহিলারাই পাথর বয়ে আনে, পুরুষেরা পাথর বহন করে না। পথে পাথর বিছানোর কাজে বালক বালিকারাও অংশগ্রহণ করে থাকে। আলোচ্য প্রবন্ধে ভুটিয়ানিদের পোশাক ও জীবিকার এমন পরিচয়ই লেখিকা তুলে ধরেছেন। নেক্সট। রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম নাকি অবলা। উক্তিটির উৎস প্রসঙ্গ লিখে ভুটিয়ানিদের ক্ষেত্রে উক্তিটি প্রাসঙ্গিক কিনা আলোচনা করো, অথবা হিমালয় দর্শন রচনায় পার্বত্য নারী জাতি সম্পর্কে লেখিকার কিরূপ মনোভাব ফুটে উঠেছে লেখো। বেগম রোকেয়া রচিত হিমালয় দর্শন প্রবন্ধে ভুটিয়ানিদের শারীরিক সক্ষমতা তথা জীবিকা প্রসঙ্গে লেখিকা আলোচ্য কথাটি বলেছে। এখানে কর্মপ্রিয়, পরিশ্রমী, সাহসী ও প্রাণচঞ্চল রমণী জাতির স্বচ্ছ জীবন জীবিকার পরিচয় দিয়েছেন লেখিকা। একবার মহিলা পত্রিকার সম্পাদকের লেখায় লেখিকা লিখেছিলেন, রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা। স্বাভাবিক নিয়মে পুরুষদের তুলনায় নারীরা শারীরিকভাবে দুর্বল হতে পারে, কিন্তু লেখিকার মতে ভুটিয়ানিদের ক্ষেত্রে সে কথা প্রযোজ্য নয়। এক্ষেত্রে লেখিকা যুক্তিও দেখিয়েছেন। ভুটিয়ানিরা পার্বত্য প্রতিকূলতার মধ্যে বেড়ে ওঠে এবং কঠিন জীবন সংগ্রামে লিপ্ত থাকে। স্বাভাবিকভাবেই সমতলবাসী স্ত্রীলোকদিগের মতো ভীরু নয়, তাই যোগের মতো রক্তশোষকদেরও তারা ভয় পায় না। লেখিকার মতে পাহাড়ি রমণীরা কষ্ট সহিষ্ণু এবং অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে। যে পাহাড়ি পথ দেখলে আমাদের সমস্ত সাহস পালিয়ে যায়, সেই পথে পিঠে বোঝা নিয়ে অবলীলায় তারা ওঠানামা করে। দুর্গম পাহাড়ি পথে ওঠানামা করাটা এদের কাছে কোনো সমস্যাই না। উদাহরণের ব্যাপারে এরা পুরুষদের উপরে নির্ভরশীল নয়, তারা উপার্জনক্ষম, বরং পুরুষদের তুলনায় রমণীরাই অধিকাংশ ক্ষেত্রে পথ তৈরির জন্য পাথর বহন করে। তারা স্বাধীনজীবী। এই সকল কারণেই লেখিকা মনে করেছেন যে ভুটিয়ানিরা মোটেই দুর্বল তথা অবলা নয়, আর তাই ভুটিয়ানিদের ক্ষেত্রে আলোচ্য মন্তব্যটি প্রাসঙ্গিক নয়। নেক্সট। ইহারা ক্রমশ সদ্গুণরাজি হারাইতেছে। উক্তিটির উৎস লেখো। ইহারা কারা এবং ইহাদের কোন গুণের কথা বক্তা বলতে চেয়েছেন? বক্তা কেন প্রশ্নোক্ত মন্তব্য করেছেন? অনেক কটা পাঠ আছে, পাটে পাটে আছে। প্রথম, বেগম রোকেয়া রচিত হিমালয় দর্শন প্রবন্ধে উদ্ধৃত উক্তিটির বক্তা লেখিকা স্বয়ং। প্যারাচেঞ্জ। ইহারা বলতে লেখিকা পাহাড়নি তথা ভুটিয়ানিদের কথা বলেছে। নেক্সট প্যারা।
আলোচ্য প্রবন্ধে লেখিকা ভুটিয়ানিদের কিছু সদ্গুণের কথা উল্লেখ করেছেন, যেমন তারা সাহসী, সত্যবাদী, পরিশ্রমী, কর্মশীলা। এগুলি পাহাড়নি তথা ভুটিয়ানিদের সদ্গুণ রাজি। লাস্ট প্যারা শুরু। হিমালয় দর্শন প্রবন্ধে কথা প্রসঙ্গে লেখিকা ভুটিয়ানিদের চারিত্রিক বৈশিষ্ট্যের কিছু পরিচয় তুলে ধরেছে। তাতে বোঝা যায় যে পার্বত্যবাসী রমণীগণ স্বাভাবিকভাবেই সহজ সরল সত্যবাদী ন্যায়নিষ্ঠ ছিল, কিন্তু যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের মধ্যেও সমতলবাসীদের মতো কালিমা প্রবেশ করেছে। ভুটিয়ানিয়েরা সমতলবাসীদের নিচেকা আদমি বলে, আর তাদের মতে নিচেকা আদমিরা অসভ্য। তবে ক্রমশ নিচেকা আদমির সঙ্গে তাদের সংযোগ সৃষ্টি হচ্ছে এবং নিচেকা আদমির কাছ থেকেই তারা অভ্যাস রপ্ত করছে, যেমন বাজারের পয়সা অল্প স্বল্প চুরি করা, দুধে জল মেশানো ইত্যাদি। আবার নিচেকা আদমির সঙ্গে তাদের বৈবাহিক সম্পর্ক স্থাপিত হচ্ছে। এভাবে অন্যান্য জাতির সঙ্গেও তারা মিলিত হচ্ছে। ফলে ওই সকল জাতির অসৎ গুণ দ্বারা প্রভাবিত হয়ে আপনকার মৌলিকতা ক্রমে হারিয়ে ফেলছে। এই কারণে লেখিকা মন্তব্য করেছেন যে নিচেকা আদমির সংস্রবে থেকে ভুটানিয়ারা ক্রমে সদ্গুণরাজি হারাচ্ছে। নেক্সট, চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণ্য বোঝা যায়। চিত্র ও চিত্রকরের পরিচয় দিয়ে উক্তিটির তাৎপর্য আলোচনা করো। সাহিত্যিক বেগম রোকেয়া রচিত হিমালয় দর্শন প্রবন্ধ থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। হিমালয় পার্বত্য প্রকৃতির অনুপম সৌন্দর্যকেই আলোচ্য অংশে চিত্র এবং এই সৌন্দর্য স্রষ্টা তথা পরমেশ্বরকে চিত্রকর আখ্যা দিয়েছেন লেখিকা। প্রকৃতির অনিন্দ সুন্দর রূপ দেখে লেখিকার মনে হয়েছে এই সকল দৃশ্য চিত্রকরের আঁকা নিপুণ চিত্রমালা। প্যারাচিজ। হিমালয়ান রেলের যাত্রী হয়ে লেখিকা ও তার সাথীরা শিলিগুড়ি থেকে পৌঁছেছিলেন কার্শিয়াঙে। যাত্রাপথে দুপাশের নানা মনোরম দৃশ্য লেখিকার দৃষ্টিগোচর হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য নিম্ন উপত্যকার নির্মল শ্বেত কুচ্ছটিকা, তরুলতা, ঘাস পাতা সবই মনোহর। সারি সারি চা বাগান, রেলপথের দুপাশে জলপ্রপাত, অস্তয়মান রবির সোনা রং, গায়ে মেখে মেঘেদের ছুটে বেড়ানো, সবই লেখিকার মনে হয়েছে পার্বত্য উপত্যকার নিবিড় বনভূমি যেন বসুমতীর ঘন কেশদাম, আর বাগানের মাঝের মানুষ চলাচলের সরু পথগুলি যেন আঁকাবাঁকা সিঁথি। ঝর্ণার দুগ্ধ ফেননিভ জলস্রোতের গীতধ্বনি, মেঘ বাতাসের লুকোচুরি খেলা মনোমুগ্ধকর। প্রতিটি শৃঙ্গ বা ঝর্ণা যেন বলে আমায় দেখ, আমায় দেখ। লেখিকা অনুভব করেছেন মহাশিল্পী সুনিপুণতার সঙ্গে সৌন্দর্যের এই চিত্রমালা অঙ্কন করেছেন, আর সেই মহাশিল্পী হলেন পরমেশ্বর। জাগতিক সকল সৌন্দর্যের সৃষ্টিকর্তা পরমেশ্বরকে তিনি অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন এই শিল্প নৈপুণ্যের জন্য। পর্বতের প্রতিটি শৃঙ্গ, ঝর্ণার কল্লোলগীতি এত বিশ্বস্রষ্টার অনন্ত সৃষ্টি ক্ষমতার অপরিমেয় মহিমা, যা দর্শন করে মানুষ মুগ্ধ হয়, তৃপ্তি লাভ করে। লেখিকার আধ্যাত্মবাদ প্রকাশ পেয়েছে তার বারবার ঈশ্বরের অপার লীলা তথা করুণার কথা ধ্বনিত করবার মধ্যে দিয়ে। তিনি মনে করেন ঈশ্বর করুণা করে এমন সৌন্দর্য দর্শনের সুযোগ করে দিয়েছেন তাকে, না হলে তার ক্ষমতা কোথায় সৃষ্টিকর্তার সৃষ্টি সুধারস পানে। তবে তার আক্ষেপ ঈশ্বর কেন মাত্র তার দুটি চোখ দিয়েছেন, কারণ এতে তার দর্শন পিপাসা মেটে না। হিমালয়ের স্বর্গীয় সৌন্দর্য দর্শনে অভিভূত লেখিকার অন্তরে শ্রদ্ধা নিবেদিত হয়েছে পরম পিতার উদ্দেশ্যে। তাই মহাশিল্পী তথা ঈশ্বরের সৃষ্টি সৌন্দর্যে গভীরভাবে আপ্লুত লেখিকা মনে প্রাণে উপলব্ধি করেছেন ঈশ্বর সত্যিই প্রশংসার যোগ্য।
আর এই সৌন্দর্য উপলব্ধির জিনিস, তা কখনোই মুখে উচ্চারণ করা যায় না। লাস্ট, হিমালয় দর্শন প্রবন্ধে লেখিকার ব্যক্তিত্বের কি পরিচয় প্রকাশিত হয়েছে লেখো। সাহিত্যিক বেগম রোকেয়া রচিত হিমালয় দর্শন প্রবন্ধটি মূলত ভ্রমণ কাহিনী। আলোচ্য কাহিনীতে হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের পরিচয় যেমন পাওয়া যায়, তেমনি লেখিকার ব্যক্তিত্বের কিছু পরিচয়ও প্রকাশ পায়। প্যারাচেঞ্জ, শিলিগুড়ি থেকে হিমালয়ান রেলে চেপে কার্শিয়াং যাওয়ার পথে নানান গাছপালা তরুলতার মনোহর রূপ লেখিকার দৃষ্টিগোচর হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 ফুট উচ্চে অবস্থিত তরুলতা, ঘাসপাতা সবই সুন্দর। নিচের উপত্যকার সারি সারি চা বাগান, রেলপথের দুধারের নির্ঝরের সৌন্দর্য বর্ণনাতীত। 4864 ফুট উচ্চে ঢেকি তরু, মেঘ বায়ুর লীলা খেলা, নিবিড় বনভূমির কথা লেখিকা বারবার স্মরণ করেছেন, যা তার প্রকৃতি চেতনার পরিচয় দেয়। আলোচ্য রচনায় পার্বত্য প্রকৃতির অনুপম সৌন্দর্য ধরা পড়েছে লেখিকার বিবরণে। চা বাগানের মাঝে সরু পথকে, ধরণীর সীমান্ত এবং নিবিড় শ্যামল বনকে বসুমতীর কেশপাশ বলে মনে করেছেন লেখিকা। অস্তয়মান রবিরশ্মি যেন সোনা রং মেখে ছুটে বেড়ায়। সৌন্দর্য পিপাসু মন থাকার জন্য সবকিছুকেই তিনি সুন্দর রূপে দেখেছেন। ভুটিয়ানিদের কখনো উদরান্নের জন্য তাদের পুরুষদের প্রত্যাশী নয়, একথা বলে ভুটিয়ানিদের প্রতি লেখিকা শ্রদ্ধাশীল মনোভাব প্রকাশিত হয়েছে। আবার সবলেরা বালক বালিকার দলভুক্ত বলে পুরুষদের বিদ্রুপও করেছেন তিনি। এতে তার নারীবাদী চেতনার প্রকাশ স্পষ্ট হয়ে প্রকাশ পেয়েছে। প্রকৃতির এমন অনুপম সৌন্দর্য সৃষ্টির জন্য এবং তা দর্শনের সুযোগ করে দেওয়ার জন্য লেখিকা বারবার ঈশ্বরের সৃষ্টি নৈপুণ্যের প্রশংসা করেছেন, যা থেকে মহাশিল্পীর চরণে অন্তরের কৃতজ্ঞতা অর্পণ করেছেন তিনি, এবং তার এখানে ধর্মীয় ভাবাবেগ প্রকাশ পেয়েছে। এভাবেই হিমালয় দর্শন প্রবন্ধে লেখিকার ব্যক্তিত্বের বিভিন্ন দিক প্রকাশ পেয়েছে। ঠিক আছে। আচ্ছা, দুটো ছোট প্রশ্ন লেখাবো, মানে দরকার আছে, আমি দেখলাম। 1 নম্বর লেখো, সে জুলুম হইতে রক্ষা পাইলাম। এখানে কোন জুলুমের কথা বলা হয়েছে, তা থেকে বক্তা কিভাবে রক্ষা পেয়েছিলেন। বেগম রোকেয়া রচিত হিমালয় দর্শন প্রবন্ধের উদ্ধৃত অংশে গরমের জুলুমের কথা বলা হয়েছে। প্যারাজিন, লেখিকারা যখন হিমালয়ান রেলওয়ে চড়ে শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাচ্ছিলেন, তখন 3000 ফুট উচ্চতাতেও শীতলতা অনুভব হয়নি, বরং বলা যায় গরমই অনুভূত হচ্ছিল। 4000 ফুট উচ্চতায় যখন পৌঁছান, তখন শীত অনুভব করেননি, কিন্তু সেখানে অল্প অল্প বাতাস মৃদু গতিতে প্রবাহিত হচ্ছিল, ফলে এতক্ষণ যে গরম তাদের প্রাণ কণ্ঠাগত হচ্ছিল, সেই গরমের জুলুম থেকে তারা রক্ষা পেয়েছিলেন। নেক্সট, আমাদের জিনিসপত্র তথাকার বায়ু সেবন করিয়া চরিতার্থ হইল। কারা কিভাবে কোথাকার বায়ু সেবনে চরিতার্থ হয়েছিল। হিমালয় দর্শন প্রবন্ধের লেখিকা বেগম রোকেয়া জানিয়েছেন তাদের প্রয়োজনীয় আসবাবপত্র দার্জিলিংয়ের বায়ু সেবন করেছিল। কার্শিয়াং স্টেশন থেকে লেখিকাদের বাসা বেশি দূর ছিল না, কিন্তু লেখিকাদের ট্রাঙ্কগুলো ভুল করে দার্জিলিংয়ের ঠিকানায় বুক করা হয়েছিল, ফলে লেখিকারা দার্জিলিংয়ে না পৌঁছালেও ততক্ষণে তাদের আবশ্যকীয় আসবাবপত্র দার্জিলিংয়ে পৌঁছে গিয়েছিল। এই ঘটনাকে রসিকতার সুরে লেখিকা বলেছেন যে তাদের আগেই তাদের জিনিসপত্র দার্জিলিংয়ের বায়ু সেবন করে চরিতার্থ হয়েছে। চলো, হিমালয় দর্শন থেকে আর কোনো প্রশ্ন হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু বারবার আমি যেটা বলি, যে প্রশ্নগুলো বলে আমি আনসার লেখালাম সেটাকে ঘুরিয়ে বলবে, প্রশ্ন বুঝে উত্তর লিখো। হয়তো এটার একটা পার্ট ওটার একটা পার্ট নিয়ে তোমাদের দিল, সেইভাবে কিন্তু আনসারটা ফর্ম করতে হবে। যা লেখালাম গতে ধরে একই রকম আমি লিখে যাব, এটা হয় না। এখন কেউ ক্লাস 1-2 আর পড়ো না, তো এটাকে একটু অ্যাপ্লাই করো, ওকে। আদারওয়াইজ পুরোটা বুঝিয়ে লেখানো কমপ্লিট, আশা করি সবটা হয়েছে। এরপরে তোমাদের যদি কিছু জিজ্ঞাস্য থাকে, কিছু বুঝতে অসুবিধা হয়, প্লিজ কমেন্টে লিখে জানিয়ে আমি আনসার করবো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট দিন নতুন একটা ভিডিওর সাথে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।